আজকে আমরা শুরু করব কোরিয়ান ভাষা শিক্ষার বেসিক ক্লাস। তো বেসিক ক্লাস করতে হলে বা ভাষা শিখতে হলে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি বর্ণ। আমরা যে ভাষায় শিখতে যাই না কেন, সে ভাষা শিখতে গেলে সর্বপ্রথম আমাদের দরকার হয় কি যে সেই ভাষার বর্ণমালা। যেমন যদি ইংলিশ শিখি তাহলে আমাদের ইংলিশ বর্ণমালা শিখতে হবে, যদি জাপানিজ শিখি কি করতে হবে, জাপানিজ বর্ণমালা শিখতে হবে। তদ্রূপ আমরা যখন কোরিয়ান ভাষা শিখবো বা কোরিয়ান ভাষা শেখার জন্য আগ্রহ প্রকাশ করছি, তাহলে আমাদের সর্বপ্রথম কি শিখতে হবে যে কোরিয়ান বর্ণমালাগুলো শিখতে হবে। তো বেসিক ক্লাসের প্রথম ক্লাসে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি যে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ, মানে মোট কথা বলতে গেলে, সহজভাবে বলতে গেলে কোরিয়ান বর্ণমালাগুলো আমরা শিখব। তো এখন একটু বলি যে কোরিয়ান বর্ণমালা হচ্ছে টোটাল 40টা। এর ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কি স্বরবর্ণ আর একটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। এখন দেখেন স্বরবর্ণ হচ্ছে টোটাল 21টা, এবং এই 21টার ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কি সাধারণ স্বরবর্ণ আর একটা যুক্ত স্বরবর্ণ। সাধারণ স্বরবর্ণ হচ্ছে 10টা এবং যুক্ত স্বরবর্ণ হচ্ছে 11টা, তাহলে টোটাল 21টা। এবং এদিকে আছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ 19টা। ব্যঞ্জন বর্ণের ভিতর আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কি সাধারণ ব্যঞ্জন বর্ণ, সাধারণ ব্যঞ্জন বর্ণ হচ্ছে 14টা এবং যুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে কি 5টা, টোটাল 19টা। এখন দেখেন যেহেতু আমরা আজকে নতুন শেখা শুরু করে দিয়েছি, সবগুলো নিয়ে যদি একসাথে আলোচনা করি তাহলে মাথার ভিতরে কিছুই ঢুকবে না, ঠিক আছে? সুতরাং আমরা স্টেপ বাই স্টেপ একটা পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই আলোচনা করব যে সাধারণ স্বরবর্ণ। কি নিয়ে আলোচনা করব দেখেন, এখানে লিখে রেখেছি কি স্বরবর্ণ টোটাল কি 21টা। এই স্বরবর্ণ নিয়েই আজকে আমাদের কি ক্লাস করাবো এবং স্বরবর্ণই আপনাদেরকে শিখাবো স্টেপ বাই স্টেপ। এখন দেখেন কি বলছিলাম যে স্বরবর্ণ, স্বরবর্ণ মোট 21টা। এই স্বরবর্ণের ভিতরে দুইটা ভাগ আছে, একটা কি বলছি যে সাধারণ স্বরবর্ণ আর একটা কি যুক্ত স্বরবর্ণ। সাধারণ স্বরবর্ণ হচ্ছে 10টা এবং যুক্ত স্বরবর্ণ হচ্ছে কয়টা, 11টা। তাহলে আমি দেখেন একটু লেখা দেখাচ্ছি যে সাধারণ সাধারণ স্বরবর্ণ 10টা এবং যুক্ত স্বরবর্ণ 11টা, টোটাল 21টা। এখন দেখেন আমরা প্রথমে শিখবো হচ্ছে সাধারণ স্বরবর্ণ। সাধারণ স্বরবর্ণ যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি বা ভালোভাবে শিখতে পারি, তাহলে আমাদের জন্য কি যুক্ত ব্যঞ্জন বর্ণ কি একদম ইজি হয়ে যাবে। কেমন ইজি হবে দেখেন, যে সাধারণ স্বরবর্ণ যে বর্ণগুলো আছে ওই বর্ণগুলো যুক্তভাবে লিখে কি করা হয়, যুক্ত স্বরবর্ণ লেখা হয়। এখন আমরা এত চাপ একসাথে নিব না, আমরা আমাদের বোঝার সুবিধার্থে যা আপনাদের যাতে বুঝতে সহজ হয় সেজন্য আমরা ফার্স্ট যেটা শিখবো সেটা কি সাধারণ স্বরবর্ণ। এখন দেখেন সাধারণ স্বরবর্ণ কয়টা বলছি, 10টা। এখন এই বর্ণমালাগুলো তৈরি করছে, এটা নিয়ে একটু কথা বলি যে সেজং মহারাজা। সেজং মহারাজা হচ্ছে কি কোরিয়ান রাজা, যিনি এই কোরিয়ান বর্ণমালার প্রতিষ্ঠাতা, ঠিক আছে? তো উনি এই বর্ণমালাগুলো যখন তৈরি করেছে তখন কিছু বর্ণ নিয়েছে মানুষের আকৃতির থেকে, লম্ব থেকে, কিছু নিয়েছে কি ভূমির থেকে, ঠিক আছে, কিছু নিয়েছে চন্দ্র সূর্যের থেকে। উনি কি করেছে এই ব্যঞ্জন বর্ণগুলো তৈরি করেছে। এখন এত ইতিহাস আমরা বলতে যাব না, আমাদের মূল যে পয়েন্ট সেই পয়েন্ট নিয়ে আমরা এখন কি আলোচনা করব। এখন দেখেন যে এখানে সাধারণ স্বরবর্ণ 10টার কথা বলা হয়েছে, এখানে 5টা এসেছে কি লম্ব। লম্ব মানে কি মানুষ, ঠিক আছে, আর ভূমি মানে কি জমি। এই দেখেন তাহলে এখানে আমরা দেখব যে লম্ব থেকে 5টা এবং কি ভূমির থেকে 5টা।
এটা কি দেখেন, এটা হচ্ছে কি লম্ব আর এটা কি ভূমি। তাহলে আমরা যখন লম্বর মতো একটা টান দিব, টান দেওয়ার পরে দেখেন ডান দিকে যখন একটা টান দিব তখন এটা হবে কি কি হবে আ, এটা আ। তারপরে দেখেন এটা হবে কি আ। এবং যখন এই লম্বর মতো আমরা একটা টান দেব, দেওয়ার পর যখন এই একটা টানের পর আর দুইটা টান দেব তখন হবে কি ইয়া, কি হবে আ ইয়া। দেখেন ই থাকবে, ই হবে কিন্তু আ কি ঠিকই থাকবে, তাহলে আ ইয়া। এবং দেখেন তারপরে যখন এই লম্ব আরেকটা টান দিব, দেওয়ার পর এই টানটা যখন কোন দিকে দিব, বাম দিকে দিব, তখন হবে কি কি হবে অ। এবং দেখেন যখন এদিকে দুইটা টান দিব তখন হবে কি ই কি হবে ই ই অ। এখন দেখেন তাহলে লম্ব জাতীয় চারটে লিখেছি, আর একটা বাদ আছে, ঠিক আছে। আর একটা আমরা কিভাবে লিখবো দেখেন, এইভাবে টান দিব, তারপরে ই কি হবে ই, এটা কি ই। তাহলে দেখেন 10টা সাধারণ স্বরবর্ণের ভিতরে 5টা আমরা কি দিয়ে লিখেছি, যে লম্ব দিয়ে লিখেছি, আর 5টা কি দিয়ে লিখবো, ভূমি দিয়ে লিখবো। এখন দেখেন ভূমি দিয়ে কিভাবে লিখবো, ভূমির মতো যখন একটা টান দিব, টান দেওয়ার পর যখন উপরের দিকে টান দিব তখন এটা হবে ও, কি হবে ও। দেখেন এটা হচ্ছে কি ও। এবং দেখেন যখন এই ভূমির মতো টান দিব, দেওয়ার পরে উপরের দিকে যখন দুইটা টান দিব তখন এটা হবে কি ই ও, কি হবে বলেন ই ও। হ্যাঁ, তাহলে ই লেখার পরে আমরা কি লিখবো ই অ। কিন্তু যখন আমরা উচ্চারণ করতে যাব তখন আমরা এইভাবে উচ্চারণ করব কি ই ও। তাহলে কি লিখেছি ও ইও, ও ইও। তারপর দেখেন সেম আর একটা ভূমির মতো টান দেব, টান দেওয়ার পরে এই টানটা কি দিয়েছি উপরের দিকে দিয়েছি, এখন এই টানটা কোন দিকে দিব, নিচের দিকে দিব। নিচের দিকে যখন দিব এটা হবে ও, কি হবে বলেন ও। আমরা বলছি না যে বাংলায় লিখেছি কি রস্য উ, রস্য উ, ও ইয় উ, ও ইয় উ। তারপর দেখেন এই টান দিয়ে এই টানটা নিচের দিকে দুইটা টান দিব তখন হবে কি ইউ, কি হবে ইউ ইউ। তারপরে আর একটা আছে দেখেন এটা হবে কি উ, কি হবে উ। দেখেন এই উ আর এই উ, এই উ আমরা কি একদম সফট ভাবে বলবো উ, কিভাবে বলবো উ। কিন্তু যখন এটা একটু বলবো তখন আমরা একটু চাপ দিয়ে বলবো ও, কিভাবে উ, একটু চাপ দিয়ে বলবো। তাহলে দেখেন আমাদের টোটাল 10টি সাধারণ স্বরবর্ণ কি লেখা হয়ে গিয়েছে। এখন আমি একটু রিপিট করব এবং আপনারা আমার সাথে বলার চেষ্টা করবেন। দেখেন এটা আ আ, ইয়া আ ইয়া, অ ইও, অ ইও, ই ই, ও ও ইও, ও ইও, উ উ উ, ইউ উ ইউ, উ ইউ, উ উ উ। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা অলরেডি কিন্তু সাধারণ যে স্বরবর্ণ আছে সেই সাধারণ 10টা স্বরবর্ণ কি অলরেডি আমরা শিখে গিয়েছি। এখন দেখেন এই সাধারণ স্বরবর্ণের ভেতরে দুইটা রূপ আছে। কয়টা রূপ? দুইটা রূপ আছে। একটা হচ্ছে কি পূর্ণাঙ্গ রূপ, আর একটা কি অপূর্ণাঙ্গ রূপ। একটা বর্ণের পূর্ণাঙ্গ রূপ আর একটা কি বর্ণের অপূর্ণাঙ্গ রূপ। এখন আমরা যে অবস্থায় লিখেছি এটা হবে কি অপূর্ণাঙ্গ রূপ। কি রূপ হবে? অপূর্ণাঙ্গ রূপ। এখন অপূর্ণাঙ্গ রূপ কাকে বলে? যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন আমরা যখন লিখবো সরিয়া দিয়ে যখন আম লিখবো, সাপোজ আমরা এখানে কি লিখেছি আম লিখেছি,
আম লিখতে গেলে আমাদের কি লিখতে হবে? স্বরে আ লিখতে হবে। তার মানে কি পূর্ণাঙ্গ স্বরে আ লিখতে হবে। আমরা বাংলায় কি বলেছিলাম? যে স্বরে আতে আকার। কি বলেছিলাম? স্বরে আতে আকার। তাহলে আমরা যদি শুধুমাত্র এই আকার দিয়ে যদি আমরা এই ম দিই, তাহলে কি আম হবে? হবে না। তাহলে কি করতে হবে? যে বর্ণকে আমাদের কি পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। তাহলে আমাদের স্বরে আ কি? বাংলাতে স্বরে আ কি পূর্ণাঙ্গ রূপ। এবং দেখেন আ স্বরে আতে কি আকার। আকার কি? অপূর্ণাঙ্গ রূপ। এখন দেখেন এখানে যে বিষয়টা বুঝতে হবে, তাহলে এগুলা আছে কি অপূর্ণাঙ্গ রূপ। যদি সহজভাবে আপনাকে বলা হয় যে অপূর্ণাঙ্গ রূপ কাকে বলে, তাহলে অপূর্ণাঙ্গ রূপ হচ্ছে এটাই, যখন এগুলো ব্যঞ্জন বর্ণের ডান পাশে বসে আকার, উকার, রস্যকার বা ঋষিকার হিসাবে যখন ব্যবহার করা হবে, তখন হবে কি এগুলো ব্যঞ্জন বর্ণের অপূর্ণাঙ্গ রূপ। যেমন দেখেন এটা আ, সাপোজ আমি আপনাকে একটা ব্যঞ্জন বর্ণ লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে কি? দেখেন কোরিয়ান ব্যঞ্জন মালা মিয়ম। এটা কি? মিয়ম। যখন আমরা মিয়মের সাথে আ দিব, এই আ, তখন হবে কি মিয়ম প্লাস কি হবে? আ। মিয়ম প্লাস আ, মা। আবার দেখেন এখানে কি আছে? ই। এটা কি? রস্বই। আমরা বাংলায় পড়েছি কি যে রস্বইতে কি ঋষিকার। তাহলে আমরা একটা ব্যঞ্জন বর্ণ লিখবো। কি লিখবো? নিয়ন। দেখেন নিয়ন কোরিয়ান বর্ণ, ব্যঞ্জন বর্ণ। এটা হচ্ছে কি নিয়ন, যেটাকে বলা হয় কি দন্তের ন। তাহলে দেখেন নিয়নকে যদি আমরা ই দিই, তাহলে হবে কি নিয়ন ই, কি হবে? নি। নয় ঋষিকারী নি। তাহলে দেখেন কি বলেছি, যে এই বর্ণগুলো যখন ব্যঞ্জন বর্ণের ডান পাশে বসে আকার, উকার, ঋষিকার হিসাবে যখন আমরা লিখব, সেটা হবে কি ব্যঞ্জন বর্ণের অপূর্ণাঙ্গ রূপ। তাকে বলা হয় কি অপূর্ণাঙ্গ রূপ। এখন দেখেন যে পূর্ণাঙ্গ রূপ কাকে বলে। পূর্ণাঙ্গ রূপ হচ্ছে যখন আমি একটা পরিপূর্ণ কি লিখবো? অক্ষর লিখবো, পরিপূর্ণ ব্যঞ্জন বর্ণ লিখবো, সরি পরিপূর্ণ স্বরবর্ণ লিখবো, তখন আমাকে কি করতে হবে? দেখেন এটা হচ্ছে কি ইয়ং। এটা ইয়ং কোরিয়ান বর্ণমালা। এটা হচ্ছে কি ইয়ং। এই ইয়ং শূন্যকে আমরা বাংলায় কি বলি? শূন্য বলি, কিন্তু কোরিয়ান ভাষায় তাকে কি বলা হয়? ইয়ং। যখন আমরা এই যে স্বরবর্ণ আছে, এই স্বরবর্ণের ডান পাশে যখন আমরা ইয়ং দিব, তখন এটা হবে কি পূর্ণাঙ্গ স্বরবর্ণ। যেমন দেখেন সবগুলোর পাশে কি দিব? ইয়ং যখন দিব, তখন হবে কি পূর্ণাঙ্গ রূপ, সরি পূর্ণাঙ্গ রূপ। এগুলোর কোথায় দিব? উপরে দিব। কোথায় দিব? উপরে দিব। তাহলে দেখেন যখন আমরা ইয়ং দিব, স্বরবর্ণের সাথে যখন ইয়ং দিব, তখন হবে কি এগুলো পূর্ণাঙ্গ রূপ। আর যখন ইয়ং থাকবে না, তখন এটা হবে কি অপূর্ণাঙ্গ রূপ। কি রূপ হবে বলেন? অপূর্ণাঙ্গ রূপ। তাহলে এখন দেখেন যে পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ রূপ আমরা আসলে বুঝতে পারছি কিনা, এখানে আমি একটা আপনাদের টেস্ট নিচ্ছি। দেখেন যখন আমরা অপূর্ণাঙ্গ রূপ লিখব, তখন এটা হবে কি এটা রূপ হবে কার মতো? আকার। যখন এই পাশে আমরা যখন ইয়ং দিব, ইয়ং দেওয়ার পরে যখন এই দিব, তখন এটা হবে কি পূর্ণাঙ্গ স্বরে আ। কি হবে বলেন? পূর্ণাঙ্গ স্বরে আ। যেমন দেখেন এটা হচ্ছে কি ই। যখন আমরা অপূর্ণাঙ্গ লিখব, তখন এটা হবে কি ঋষিকার। কি হবে? ঋষিকার। যখন আমরা এই ইর বাম পাশে ইয়ং দিব, তখন এটা হবে কি দেখেন রস্বই। পূর্ণাঙ্গ কি হবে? রস্বই ই। আবার এখানে দেখেন কি লিখেছি? ও লিখেছি। যখন আমরা শুধুমাত্র এই ও লিখব, তখন আমরা পড়েছি কি ওতে কি? ওতে ওকার। যখন আমরা এই ওর উপরে যখন ইয়ং দিব, এটা হবে কি পূর্ণাঙ্গ। কি হবে? পূর্ণাঙ্গ স্বরবর্ণ। তখন এটা হবে কি দেখেন, এটা কি ও, তখন পূর্ণাঙ্গ হবে পূর্ণাঙ্গ ও, আর অপূর্ণাঙ্গ হবে কি ওকার। তারপর দেখেন এখানে উ, এখানে কি লিখেছি? উ। তাহলে যখন আমরা শুধুমাত্র উ লিখবো, তখন এটা কি রস্যকারের কাজ করবে। কিসের কাজ করবে? রস্যকার উ। যখন আমরা এই উর উপরে ইয়ং দিব, তখন হবে কি পূর্ণাঙ্গ
হ্রস্ব উ। এবং দেখেন উ, যখন আমরা এই উটা দিব তখন এটা কি, এটা চাপ দিয়ে বলতে উ, শুধুমাত্র উ। যখন আমরা এর উপর ইয়ং দিব তখন হবে কি পূর্ণাঙ্গ হ্রস্ব উ, হ্রস্ব উ। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি আরেকবার রিভিউ দিচ্ছি। দেখেন, আমরা বলেছিলাম যে কোরিয়ান স্বরবর্ণ হচ্ছে টোটাল 21টা। 21টার ভিতরে আমরা বলেছিলাম যে সাধারণ যে স্বরবর্ণ হচ্ছে কি 10টা। আমরা 10টা নিয়ে আলোচনা করব। তার ভিতরে 5টা আমরা কি দিয়ে লিখেছি? 5টা লিখেছি লম্ব দিয়ে, আর 5টা লিখেছি কি ভূমি দিয়ে। লেখার পরে আমরা কি বলেছি, এর 2টা রূপ আছে, একটা হচ্ছে পূর্ণাঙ্গ রূপ আর একটা কি অপূর্ণাঙ্গ রূপ। তাহলে কি বলেছিলাম যে পূর্ণাঙ্গ রূপ কাকে বলে এবং অপূর্ণাঙ্গ রূপ কাকে বলে? যখন এখানে কোনো ইয়ং থাকবে না, শূন্যকে বলা হয় ইয়ং। যখন এই ইয়ং থাকবে না, এগুলো হবে কি অপূর্ণাঙ্গ রূপ। অপূর্ণাঙ্গ রূপ সাধারণত কাকে বলা হয়? যখন ব্যঞ্জন বর্ণের ডান পাশে বসে আকার উকার ঋষিকার হিসেবে যখন আমরা ব্যবহার করব বা ব্যঞ্জন বর্ণকে সাহায্য করব, তখন হবে কি অপূর্ণাঙ্গ রূপ। আর পূর্ণাঙ্গ রূপ যখন আমরা ব্যঞ্জন বর্ণের বাম পাশে যখন আমরা স্বরবর্ণের বাম পাশে ইয়ং দিব, তখন সেটা হবে কি পূর্ণাঙ্গ রূপ। যেমন এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে দিয়েছি। দেখেন, শুধুমাত্র যখন আমরা আ লিখবো তখন কি হবে আকার। যখন ইয়ং দিয়ে আ লিখবো তখন হবে কি স্বরে আ। যখন শুধু ই লিখবো তখন হবে কি ঋষিকার। যখন ইয়ং দিয়ে ই লিখবো তখন হবে কি হ্রস্ব ই। এবং শুধুমাত্র ও লিখবো তখন হবে কি ওকার। যখন উপরে কি দিব ইয়ং দিব তখন হবে কি ও, পূর্ণাঙ্গ ও। এভাবে সবগুলো এভাবে হবে। ঠিক আছে? যে যদি ইয়ং থাকে তাহলে বুঝবো পূর্ণাঙ্গ, আর যদি ইয়ং না থাকে তাহলে কি হবে অপূর্ণাঙ্গ। এবং দেখেন এখানে আরেকটা জিনিস আপনাদের বলতেছি। এখানে দেখেন আমরা বলেছি কি এটা কি রূপ? অপূর্ণাঙ্গ রূপ। যখন অপূর্ণাঙ্গ রূপ থাকবে, দেখেন এই 5টা সবসময় কোথায় বসবে? ব্যঞ্জন বর্ণের ডান পাশে। কোথায় বসবে? অল টাইম, অল আইএস। ঠিক আছে? যতদিন মানে কোরিয়ান ভাষা আছে ততদিন এই 5টা কোথায় বসবে? ব্যঞ্জন বর্ণের ডান পাশে। যেমন দেখেন এখানে কি লেখা হয়েছে? মিয়ম, মিয়ম আ মা, গিয়ক ইয়া, গিয়া, নিয়ন অ ন, তারপরে রিওল ইও, রিও, শিওত ই, শি। তার মানে দেখেন এই পাশে যেগুলো লিখেছি এগুলো কি লিখেছি? ব্যঞ্জন বর্ণ। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। জাস্ট মাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা নিয়ে কি আলোচনা করলাম। দেখেন এগুলো এই পাশের গুলো এখন আপাতত এদিকে আপনাদের খেয়াল দেওয়ার দরকার নাই। শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে বলেছি কি যে এই 5টা কোথায় বসবে? ব্যঞ্জন বর্ণের ডান পাশে। দেখেন এই পাশের গুলো কি সবগুলো ব্যঞ্জন বর্ণ, আর এই পাশের গুলো কি স্বরবর্ণ। ঠিক আছে? তাহলে এই স্বরবর্ণ গুলো সাধারণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণে কোথায় বসবে? ডান পাশে বসবে। এই ডান পাশে যখনই বসবে তখন ভাববেন কি এটা অপূর্ণাঙ্গ রূপ। তাহলে মা, গিয়া, ন, রিও এবং কি শি। আমরা কি বললাম যে এই 5টা বসবে ব্যঞ্জন বর্ণের ডান পাশে, আর এই 5টা বসবে কোথায়? দেখেন ব্যঞ্জন বর্ণের কিসে বসবে? ব্যঞ্জন বর্ণের নিচে। যেমন দেখেন এটা কি লিখেছি? ও লিখেছি ও। এখন দেখেন আমি একটু ব্যঞ্জন বর্ণ আমি একটু দেখাচ্ছি। মিয়ম, মিয়ম ও। দেখেন ও কি বলেছিলাম যে ব্যঞ্জন বর্ণের নিচে বসবে, তাহলে মিয়ম এবং কি ও, মো। তারপর দেখেন মিয়ম ইও, মিও, মিয়ম উ, মু, মিয়ম ইউ, মিউ, মিয়ম উ, মু, মিয়ম উ, মু। তার মানে বলেছিলাম কি যে 5টা বসবে ব্যঞ্জন বর্ণের ডান পাশে, আর এই 5টা বসবে কোথায়? ব্যঞ্জন বর্ণের নিচে। বা এভাবে বলতে পারেন যে এই 5টা বসবে কি যে স্বরবর্ণের উপরে কি বসবে? ব্যঞ্জন বর্ণ
বসবে। কিন্তু সহজ অর্থে এটাই বলতে পারেন যে পাঁচটা অল টাইম বসবে কোথায়? ব্যঞ্জন বর্ণের নিচে। আর এই পাঁচটা বসবে কোথায়? ব্যঞ্জন বর্ণের ডান পাশে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।